গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি অন্যদিনের মতো যে ক্লাসটা কেউ কিন্তু ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু এক্সামের জন্য তোমাদের বেনিফিট হবে। আর প্রিভিয়াস ক্লাসগুলো না দেখে থাকলে ওপরে আই বাটনে দেখো লিঙ্ক শো হচ্ছে, সেটার উপর ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো সেখান থেকে পরপর তোমরা দেখে নিতে পারবে। তো শুরু করছি আজকে তোমাদের জিকে জিএস এর ওপর থেকে 31 নম্বর ক্লাস। ফার্স্ট কোশ্চেন দেখো, জাল্লিকাট্টু কোন রাজ্যের জনপ্রিয় খেলা? তো জাল্লিকাট্টু হলো তামিলনাড়ুর জনপ্রিয় খেলা। জাল্লিকাট্টু খেলাতে কি খেলা হয়? তো জাল্লিকাট্টু খেলাটায় কিন্তু ষাঁড়ের শিং ধরে কাবু করতে হয়, অর্থাৎ বলতে পারো এটা কি, এটা হলো ষাঁড়ের খেলা। এই জাল্লিকাট্টু যে খেলাটা হয়, এটা কোন উৎসবে চলাকালীন এই খেলাটা হয়ে থাকে? জাল্লিকাট্টু খেলাটা অর্থাৎ ষাঁড়ের খেলাটা তামিলনাড়ুতে এটা হয়ে থাকে তামিলনাড়ুতে যখন পোঙ্গাল উৎসব হয়, সেই পোঙ্গাল উৎসবে উপলক্ষে কিন্তু এই জাল্লিকাট্টু খেলা আয়োজন করা হয়ে থাকে। বাকি যে অপশনগুলো আছে এগুলো যদি আমরা রিলেট করি, কেরালাতে কালারি নামক একটা খেলা আছে। পুরো খেলাটার নাম কি? কালারি পায়াতুত। কালারি কালারি পায়াতুত কালারি পায়াতুত, এটা শর্ট ফর্মে কালারি খেলা নামে পরিচিত। এই খেলাটা কোথায় করা হয়ে থাকে? কেরালাতে কিন্তু এই খেলাটা হয়ে থাকে। এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী মার্শাল আর্ট। আর এই কালারি যে খেলাটা, এটাতে প্রাচীনতম যে যুদ্ধ ছিল সেই যুদ্ধগুলোর পদ্ধতি কিন্তু এই মার্শাল আর্টের মাধ্যমে সেখানে দেখানো হয়ে থাকে। অন্ধ্রপ্রদেশের খেলা বলতে পারো কবাডি খোখো। কবাডি কবাডি খেলা, খো খো খেলা ইত্যাদি হলো অন্ধ্রপ্রদেশের খেলা। কর্ণাটকের সাথে রিলেট করতে পারো কাম্বালা জাতি বা বাফেলো জাতি। কাম্বালা জাতি বা বাফেলো জাতি। কাম্বালা জাতি বা বাফেলো জাতি ইত্যাদি হলো কর্ণাটকের ঐতিহ্যবাহী খেলা। নেক্সট কোশ্চেন, 500 কিলোগ্রাম কয়লা 200 মিটার উচ্চতায় তুলতে কৃতকার্য কত? তো কৃতকার্যের সূত্র আমরা কি জানি বা কি পড়ে এসেছি আমরা ছোটবেলায় বলতে ক্লাস 9-10 কিন্তু ছিল। কৃতকার্য সূত্র কি? কৃতকার্য সূত্র হলো mgh, যেখানে m হলো ভর। তো এখানে ভর কত বলে দিয়েছে? 500 কিলোগ্রাম। লেখো 500। জি মানে কি? জি মানে অভিকর্ষজ ত্বরণ। তো অভিকর্ষজ ত্বরণ আমরা কত জানি? 9.8 মিটার পার সেকেন্ড। ইন্টু হাইট কত বলে দিয়েছে? 200 মিটার। তো ইন্টু 200। কৃতকার্যের একক কি হবে? একক হবে জুল। তো জুলকে আমরা জে দ্বারা ডিনোট করি। তো 500 ইন্টু 9.8 ইন্টু 200 কি হয়ে যাবে? জুল। এবার এখান থেকে দেখো 9.8 কে আমি রেখে দিচ্ছি অ্যাজ ইট ইজ। 500 আর 200 কে গুণ করছি। তো 500 আর 200 কে গুণ করলে আমি যদি শুধুমাত্র 5 আর 2 গুণ করি তো কত পাবো? 10। কটা শূন্য পড়ে আছে? 500 দুটো, 200 দুটো, তো টোটাল 4টে শূন্য এর পাশে বসিয়ে দেবো। তাহলে কত হলো? 9.8 ইন্টু 10⁵। এবার মাঝখানে এই 9.8টাকে আমি যদি তুলে দিই তাহলে ওপর থেকে পাওয়ার একটা কমে যাবে, অর্থাৎ 98 ইন্টু 10⁵ জুল কিন্তু অ্যান্সার হবে। দেখো আছে অপশন নাম্বার বি তে। তো অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আশা করি কোশ্চেনটা বোঝাতে পেরেছি। এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে থাকতে পারে, একটুখানি তোমাদের সূত্রে ফেলে এটা সলভ করতে হবে। আর যে এক্সট্রা ফ্যাক্টগুলো এখানে বোর্ডার্কিং করানো হচ্ছে, যেমন এখানে কৃতকার্য সমান mgh বলে দিলাম, এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে, কারণ এগুলো পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে না। যারা রেগুলার বেসিসে ক্লাস দেখছো তারা প্রত্যেকে জানো, যারা নতুন দেখছো তাদের ক্ষেত্রে আবারও বলছি, এগুলো কিন্তু তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে না, এবং এখান থেকে তোমাদের প্রিভিয়াস ইয়ারে এক্সামে কোশ্চেন দিয়েছে কোনো না কোনো এক্সামে। তো এগুলোও কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো দেখতে পাচ্ছ সেগুলোই তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে? নিচেই দেখো তোমাদের সামনে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক এখানে শো হচ্ছে। তো টেলিগ্রাম অ্যাপে গিয়ে তোমরা @দ্য লার্নিং এক্সপার্ট SD লিখে সার্চ যদি করো, আমাদের গ্রুপ তোমাদের সামনে চলে আসবে।
অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে মানে আমাদের সেটার উপর ক্লিক করলে অবভিয়াসলি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে এবং সেখান থেকে আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে, আজকে যে ক্লাস দেখছো বা ভবিষ্যতে যে ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে সব ভৌত অবস্থা অর্থাৎ কঠিন অবস্থা, তরল অবস্থা এবং গ্যাসীয় অবস্থার মৌলের অবস্থান লক্ষ্য করা যায়? কোন শ্রেণীতে? তো এটা দেখতে পাওয়া যায় শ্রেণী নাম্বার 17তে, 17 নাম্বার শ্রেণীতে। তো 17 নাম্বার শ্রেণীতে কঠিন অবস্থায় থাকে কি? কঠিন অবস্থায় দেখতে পাওয়া যায় আয়োডিন। কঠিন অবস্থায় থাকে কি? কঠিন অবস্থায় দেখতে পাওয়া যায় আয়োডিন। তরল অবস্থায় থাকে হলো ব্রোমিন। তরল অবস্থায় থাকে হলো ব্রোমিন। আর গ্যাসীয় অবস্থায় থাকে কি? গ্যাসীয় অবস্থায় থাকে হলো ক্লোরিন। গ্যাসীয় অবস্থায় থাকে ক্লোরিন। আচ্ছা, পর্যায় সারণীর প্রসঙ্গ যেহেতু এসছে, পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণী কে তৈরি করেছেন? দিমিত্রি মেন্ডলিভ। পর্যায় সারণী থেকে দুটো কোশ্চেন বহুবার এক্সামে দিয়েছে, সেটা কি? পর্যায় সারণীর হ্যালোজেন মৌল, হ্যালোজেন মৌলের অবস্থান কোন শ্রেণীতে? হ্যালোজেন মৌল। পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলের অবস্থান কোন শ্রেণীতে? মনে রাখবে এই 17 নম্বর শ্রেণীতেই, শ্রেণী নাম্বার 17তেই আছে কি? হ্যালোজেন মৌল। তো কোশ্চেন দেয়, চারটে অপশন দিয়ে দেবে যে এর মধ্যে কোনটা হ্যালোজেন মৌল নয়। তো হ্যালোজেন মৌল কোনগুলো সেটা ভালোভাবে খেয়াল করো। আমি এখানে শুধুমাত্র সংকেত লিখছি, মুখে বলে দিচ্ছি, দরকার পড়লে খাতায় নোট ডাউন করে নেবে। তো ফার্স্ট লেখো এফ ফর হলো কি? ফ্লোরিন, ফ্লোরিন। সিএল হলো ক্লোরিন, বিআর ব্রোমিন, আই হলো আয়োডিন, এএস হলো অ্যাস্টাটিন। বানান লিখে দিচ্ছি, অ্যাস্টাটিন, অ্যাস্টাটিন। আর নেক্সট লেখো টিএস, টিএস টিনেসিন, টিএস হলো কি? টিনেসিন। তাহলে হ্যালোজেন মৌল কি কি আছে আমাদের 17 নম্বর পর্যায় সারণী 17 নম্বর শ্রেণীতে? এফ হলো ফ্লোরিন, সিএল হলো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এন্ড টিনেসিন হলো হ্যালোজেন মৌল। এখান থেকে নেক্সট লেখো, আরেকটা কোশ্চেন দেয় যে পর্যায় সারণীর কোন শ্রেণীতে নিষ্ক্রিয় মৌল আছে? নিষ্ক্রিয় গ্যাস আছে। পর্যায় সারণীর কোন শ্রেণীতে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান? তো মনে রাখবে 18 নম্বর শ্রেণী। পর্যায় সারণীর 18 নম্বর শ্রেণীতে নিষ্ক্রিয় গ্যাস আছে। তো নিষ্ক্রিয় গ্যাসের কিছু উদাহরণ এখান থেকে লিখে রাখো। আর্গন, কারণ কোশ্চেন দেয় যে এর মধ্যে কোনটা নিষ্ক্রিয় গ্যাস নয়। আর্গন, আর ওখানে দিয়ে দেয় যে হাইড্রোজেন দেয়, ম্যাক্সিমাম টাইমে দেখা গিয়েছে হাইড্রোজেন দেয় অপশানে। তো আর্গন, হিলিয়াম, নিয়ন, নিয়ন, হাইড্রোজেন দেয় বলতে মানে অপশন দিয়ে দেবে যে এর মধ্যে কোনটা নিষ্ক্রিয় গ্যাস নয়। তো সেখানে থাকলো হয়তো আর্গন, হিলিয়াম, হাইড্রোজেন, নিয়ন। তো অ্যান্সার কি হবে? হাইড্রোজেন অ্যান্সার হবে। হাইড্রোজেন নিষ্ক্রিয় গ্যাস নয়। তো নিষ্ক্রিয় গ্যাস কি কি? আর্গন, হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, ক্রিপ্টন, রেডন, রেডন অ্যান্ড জেনন, রেডন অ্যান্ড জেনন। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে একমাত্র তেজস্ক্রিয় কে? একমাত্র তেজস্ক্রিয় হলো কিন্তু এই রেডন। আচ্ছা, এখানে ব্রোমিন থেকে আরেকটা কোশ্চেন তোমরা এখানে নোট ডাউন করো। কোশ্চেন দেয় যে ঘরের তাপমাত্রায়, ঘরের তাপমাত্রায় তরল অধাতু, ঘরের তাপমাত্রায় তরল অধাতু কোনটা? আরেকটা কোশ্চেন দেবে, এখান থেকে নোট করো, ঘরের তাপমাত্রায় তরল ধাতু কোনটা? তো ঘরের তাপমাত্রায় তরল অধাতু হলো ব্রোমিন, আর ঘরের তাপমাত্রায় তরল ধাতু হলো কি? পারদ হলো তরল ধাতু, পারদের সংকেত হলো Hg। নেক্সট কোশ্চেনে চলে আসো, আদর্শ ভোল্টমিটারের রোধ হওয়া উচিত কত? তো আদর্শ ভোল্টমিটারের রোধ কিন্তু অসীম হওয়া উচিত। অপশন এ এর কিন্তু কারেক্ট অ্যান্সার। তো ভোল্টমিটার হলো এমন একটা যন্ত্র যা দিয়ে কি করা হয়? একটা সার্কিটের দুটো বিন্দুর মধ্যে সম্ভাব্য পার্থক্য পরিমাপ করতে কিন্তু ব্যবহার করা হয়। আর আদর্শ ভোল্টমিটারের রোধ কত হয়? রোধ হয় কিন্তু অসীম।
যদি বলা হয় অ্যামমিটার অ্যান্ড গ্যালভানোমিটার, অ্যামমিটারের মাধ্যমে কি মাপা হয়? তো অ্যামমিটারের মাধ্যমে কিন্তু একটা সার্কিটে বিদ্যুৎ প্রবাহ মাত্রা পরিমাপ করতে অ্যামমিটার ব্যবহার করা হয়। আর অ্যামমিটারের রোধ সর্বদা কিন্তু শূন্য হয়। একটা আদর্শ অ্যামমিটার, আদর্শ আদর্শ অ্যামমিটারের রোধ, আদর্শ অ্যামমিটারের রোধ কি হয়? সর্বদা কিন্তু শূন্য হয়ে থাকে। আর একইভাবে গ্যালভানোমিটারের মাধ্যমে কি পরিমাপ করা হয় যদি কোশ্চেন দেয়? তো যে কোনো সার্কিটে ছোট বৈদ্যুতিক প্রবাহ শনাক্ত করতে এবং সেটাকে পরিমাপ করতে ব্যবহার করা হয় কিন্তু গ্যালভানোমিটার। তো আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত? রোধ হওয়া উচিত কিন্তু অসীম। আর আদর্শ অ্যামমিটারের রোধ কত হওয়া উচিত? আদর্শ অ্যামমিটারের রোধ হওয়া উচিত কিন্তু শূন্য। নেক্সট কোশ্চেনে চলে আসো, নিম্নের কোনটি ছত্রাক ঘটিত রোগ? টিনিয়াস, ম্যালেরিয়া, ডেঙ্গি জ্বর না রিংওয়ার্ম? তো এর মধ্যে ছত্রাক ঘটিত রোগ হলো এর মধ্যে রিংওয়ার্ম। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। পাতি বাংলায় আমরা যাকে দাঁত নামে চিনি। দাঁত বা রিংওয়ার্ম হলো কিন্তু একটা ছত্রাক ঘটিত রোগ। তো রিংওয়ার্ম, ট্রিকোফাইটন, তারপর মাইক্রোস্পর্ম আর এপিডার্মোফাইটন, এই ছত্রাকের দ্বারা সৃষ্ট একটা ত্বকের রোগ হলো কিন্তু রিংওয়ার্ম অর্থাৎ দাঁত। আচ্ছা, এখান থেকে একটুখানি নোট ডাউন করে নাও যে ভাইরাস ঘটিত রোগ কি কি, কারণ বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। ভাইরাস লেখো, ভাইরাস ঘটিত রোগ কি কি? তো ভাইরাস ঘটিত রোগ লিখে নাও পাশে, বসন্ত, বসন্ত হলো ভাইরাস ঘটিত রোগ। জলাতঙ্ক, জলাতঙ্ক, জন্ডিস, জন্ডিস, ডেঙ্গু, রুবিওলা, রুবিওলা, এগুলো হলো কিন্তু ভাইরাস ঘটিত রোগ। এছাড়া আরেকটা লিখে নাও মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার এক্সামে দিয়েছে, এডস। এডসও কিন্তু ভাইরাস ঘটিত রোগ। নেক্সট এখান থেকে নোট ডাউন করো যে ব্যাকটেরিয়া ঘটিত রোগ কি কি? ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এর মধ্যে ব্যাকটেরিয়া ঘটিত রোগ কি কি? তো ব্যাকটেরিয়া ঘটিত রোগ হলো, লেখো যক্ষা, যাকে আমরা বলি কি টিভি, টিউবারকিউলোসিস। যক্ষা হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এছাড়া লেখো কলেরা, কলেরা, কলেরা কোন ব্যাকটেরিয়ার দ্বারা এটা স্প্রেড হয়, মানে কোন ব্যাকটেরিয়া দায়ী কলেরা হওয়ার জন্য? ভিব্রিও কলেরি, ভিব্রিও কলেরি, ভিব্রিও কলেরি। নেক্সট লেখো আরেকটা টাইফয়েড, টাইফয়েড, টাইফয়েড কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছিল যে টাইফয়েড কি ঘটিত রোগ? তো টাইফয়েড হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কোন ব্যাকটেরিয়াটা দায়ী? সালমোনেলা টাইফি, সালমোনেলা, সালমোনেলা টাইফি দায়ী হলো টাইফয়েড রোগের জন্য। নেক্সট কোশ্চেনে চলে আসো। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো পুলিশ স্পেশাল জিকে জিএস এর ক্লাস। এছাড়া এখানে আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, যেমন পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, এসএসসির যাবতীয় এক্সামের জন্য কিন্তু আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় ক্লাসটা রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে পরবর্তীতে তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারবে। তবে আমাদের তরফ থেকে একটা ছোট রিকোয়েস্ট তোমাদের আবারও থাকছে, ক্লাসের শুরুতেও বলেছি, কেউ ক্লাসটাকে ডাউনলোড করে দেখবে না। যদি ভুলবশত কেউ ডাউনলোড করে দেখো, তাদের কাছে রিকোয়েস্ট থাকছে নেক্সট ক্লাস থেকে কিন্তু ক্লাসটাকে তোমরা ডাউনলোড করবে না। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, এখানে কিন্তু সবার আগে ক্লাস রুটিন প্রোভাইড করা হয়ে থাকে, অর্থাৎ তোমাদের কোন দিন কোন ক্লাস হবে সেইগুলো কিন্তু রুটিন আকারে পেয়ে যাবে। এছাড়া তোমাদের ক্লাসের লিঙ্কগুলো ক্লাস শুরু হওয়ার 2 মিনিট 5 মিনিট আগে কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেমন কোনো এক্সামের নোটিফিকেশন প্রকাশিত হোক বা কোনো অ্যাডমিট কার্ড প্রকাশিত হোক,
সমস্ত রকম ইনফরমেশন হোয়াটসঅ্যাপ ব্যাচেই কিন্তু সবার আগে তোমাদের প্রোভাইড করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচে তোমাদের সামনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসপ্লে হচ্ছে এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে, কেউ এই নাম্বারে নর্মাল কল ভিডিও কল করবে না। তাহলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী মেসেজ করে জানালে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। এছাড়া এখানে আরো একটা ছোট ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দা লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। আর ম্যাথের ক্লাসের জন্য আমাদেরই একটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। তো চ্যানেলটা যেহেতু নতুন, চ্যানেলের লিংক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তো সেখান থেকে ক্লিক করলে আমাদের নতুন ম্যাথের চ্যানেলে চলে যেতে পারবে এবং সেখানে কিন্তু অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে এবং চ্যানেলটা যেহেতু নতুন তাই প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে নাও এবং এটাকেও যদি সাবস্ক্রাইব না করে থাকো এটাকেও সাবস্ক্রাইব করে নাও। রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। নেক্সট কোশ্চেন, শ্বেত কণিকার যে হিস্টামিন ক্ষরণ করে কে? মানে শ্বেত রক্তকণিকার হিস্টামিন ক্ষরণ করে কোনটি? নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল না মোনোসাইট? তো বেসোফিল এর কিন্তু অ্যান্সার হয়ে যাবে। হিস্টামিন অ্যালার্জি জনিত প্রদাহকে প্রতিহত করে এবং রক্তকণিকার বেসোফিল থেকেই কিন্তু হিস্টামিন ক্ষরণ হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, বীজের সুপ্ত দশার জন্য বা সুপ্ত অবস্থার জন্য দায়ী কোন হরমোন? তো বীজের সুপ্ত অবস্থার জন্য দায়ী হরমোন হলো ABA হরমোন, অপশন সি এর সঠিক অ্যান্সার। তো অক্সিন হলো উদ্ভিদ হরমোন যা বীজের সুপ্ত অবস্থার জন্য দায়ী। অ্যাবসিসিক অ্যাসিডের উদ্দীপনা দ্বারা বীজের সুপ্ত অবস্থা বজায় রাখতে ভূমিকা পালন করে। তো AB এর ফুল ফর্ম কি? অ্যাবসিসিক অ্যাসিড, লিখে নাও। অ্যাবসিসিক অ্যাসিড, অ্যাবসিসিক অ্যাসিডের দ্বারা অক্সিন কিন্তু বীজের সুপ্ত অবস্থা বজায় রাখতে ভূমিকা পালন করে। আরেকটা কোশ্চেন এখান থেকে দেয় যে বীজের সুপ্ত অবস্থা ভঙ্গকারী হরমোনের নাম। বীজের সুপ্ত অবস্থা ভঙ্গকারী হরমোনের নাম। বীজের সুপ্ত অবস্থা ভঙ্গকারী হরমোন কোনটা? তো বীজের সুপ্ত অবস্থা ভঙ্গকারী হরমোন হলো জিব্বেরেলিন। জিব্বেরেলিন হলো বীজের সুপ্ত অবস্থা ভঙ্গকারী হরমোন। নেক্সট কোশ্চেন, মূত্রের মাধ্যমে প্রোটিন নির্গত হওয়াকে কি বলা হয়? অ্যালবুমিনিউরিয়া। অ্যালবুমিনিউরিয়া বলা হয় মূত্রের মাধ্যমে যদি প্রোটিন নির্গত হয়, বা একে বলা হয় কি? প্রোটিনুরিয়া। প্রোটিনুরিয়া বলা হয় যদি মূত্রের মাধ্যমে প্রোটিন নির্গত হয়ে যায়। তো প্রস্রাবে প্রোটিন থাকা কিন্তু নেফ্রোটিক সিনড্রোম বা কিডনির রোগের প্রাথমিক বিকাশের কিন্তু এটা লক্ষণ। আচ্ছা, এখানে বাকি অপশনগুলো একটুখানি রিলেট করে দিই। গ্লুকোসুরিয়া বলা হয় কি? যদি মূত্রের মাধ্যমে গ্লুকোজ নির্গত হয়ে যায়। মূত্রের মাধ্যমে গ্লুকোজ নির্গত হলে, যদি নির্গত হয়, মূত্রের মাধ্যমে গ্লুকোজ নির্গত হলে বলা হয় কি? গ্লুকোসুরিয়া। আর মূত্রের মাধ্যমে যদি রক্ত নির্গত হয়, মূত্রের মাধ্যমে রক্ত নির্গত হলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় হিমাচুরিয়া। বলা হয়। পলিইউরিয়া বলা হয় কি? রক্তে ইউরিয়ার পরিমাণ বৃদ্ধি পেলে। রক্তে ইউরিয়া বৃদ্ধি পেলে বলা হয় পলিইউরিয়া।
আর অ্যালক্যাপ্টোনুরিয়া বলা হয় কি, এটা একটা জিনগত রোগ। এই রোগের মাধ্যমে কি হয়, মূত্রের বর্ণ বাতাসের সংস্পর্শে আসার সাথে সাথে কিন্তু কালো বর্ণ ধারণ করে। তো অ্যালক্যাপ্টোনুরিয়া হলো এটা একটা জিনগত রোগ। নেক্সট কোশ্চেন, লোথিয়ান দ্বীপ কোথায় অবস্থিত? তো লোথিয়ান দ্বীপ এটা অবস্থিত দক্ষিণ 24 পরগনায়, সাউথ 24 পরগনাতে অবস্থিত। অনলাইনার ফরম্যাটে কোশ্চেনটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ভগবতপুর অভয়ারণ্য কোন প্রাণী সংরক্ষণ করা হয় ভগবতপুর অভয়ারণ্যে? তো ভগবতপুর যে অভয়ারণ্য এটাও কিন্তু দক্ষিণ 24 পরগনাতে অবস্থিত, সাউথ 24 পরগনাতে, এবং এখানে কুমিরের সংরক্ষণ করা হয়ে থাকে। এখানে কুমিরের সংরক্ষণ করা হয়। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের কিছু অভয়ারণ্য এখান থেকে রিলেট করায়, সেই অভয়ারণ্যগুলো কোন জেলাতে অবস্থিত? কারণ এগুলো তোমাদের এক্সামে কোশ্চেন আসে। এর পাশাপাশি তোমাদের যখন ভাইবা হবে, সেই ভাইবার টাইমেও তোমরা যে যে জেলা থেকে বিলং করো সেই জেলার রেসপেক্টে কিন্তু ভাইভাতে কোশ্চেন তোমাদের জানতে চাইতে পারে। তো এখান থেকে লেখো ফার্স্টে মহানন্দা, মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য, মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলাতে অবস্থিত? এটা দার্জিলিং, দার্জিলিং, দার্জিলিং এ অবস্থিত কি, দার্জিলিং এ অবস্থিত মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য। নেক্সট লেখো এখান থেকে বেথুয়াডহারি, বেথুয়াডারি, বেথুয়াড বেথুয়াডহারি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলাতে অবস্থিত? নদিয়া ডিস্ট্রিক্টে, নদিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত। নেক্সট লেখো বিভূতিভূষণ অভয়ারণ্য, বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায়? নর্থ 24 পরগনা, নর্থ 24 পরগনাতে অবস্থিত বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য। নেক্সট লেখো চাপড়ামারি, চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য এটা অবস্থিত জলপাইগুড়ি, জলপাইগুড়ি, জলপাইগুড়িতে অবস্থিত। নেক্সট লেখো জোড়পোখরি, জোড়পোখরি বন্যপ্রাণী অভয়ারণ্য, তো এটাও অবস্থিত দার্জিলিং, দার্জিলিং এ অবস্থিত জোড়পোখরি। নরেন্দ্রপুর লেখো এখান থেকে, নরেন্দ্রপুর বন্যপ্রাণী অভয়ারণ্য সাউথ 24 পরগনা, সাউথ 24 পরগনাতে অবস্থিত। এছাড়া সাউথ 24 পরগনার আরেকটা লিখে নাও লোথিয়ান, যেটা কোশ্চেনে ছিল, লোথিয়ান, লোথিয়ান বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? সাউথ 24 পরগনাতে অবস্থিত। এছাড়া আরো একটা লিখে নাও সজনেখালি, সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য। আরেকটা লিখে নাও হ্যালিডে দ্বীপ, হ্যালিডে দ্বীপ কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছে, হ্যালিডে দ্বীপ, হ্যালিডে দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য এটাও কিন্তু সাউথ 24 পরগনাতে অবস্থিত। আর দুটো লেখাবো, একটা রায়গঞ্জে লেখো এখান থেকে, আর সরি রায়গঞ্জ, রায়গঞ্জ, রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য, রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় পড়ে? এটা উত্তর দিনাজপুরের মধ্যে, উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুরের মধ্যে পড়ে। আচ্ছা, একটা কথা বলে রাখি তোমাদেরকে, যদি ক্লাস ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে যারা পুলিশের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। এবং আরেকটা কথা, যারা শুধুমাত্র মানে এক্সাম্পল হিসেবে বলছি, যারা শুধুমাত্র আজকের যে ক্লাসটা দেখছো এটা
মানে এই যে সিরিজটা তোমরা দেখছো এর মধ্যে যদি কোনো এক ক্যান্ডিডেট শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশন নাও, সেটা কনস্টেবল হোক বা এসআই হোক, তাদেরকে বলবো এই চ্যানেলে আরো দুটো এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস চলছে, যেমন পিএসসির ক্লাস আর একটা চলছে এসএসসির ক্লাস। তো সেই ক্লাসগুলো কিন্তু ফলো করবে। ওখানে যেগুলো পড়ানো হচ্ছে সেগুলোও কিন্তু পুলিশের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ওখানে যেগুলো পড়ানো হবে সেগুলো হয়তো এখানে কভার করব না, বা এখানে যেগুলো পড়ানো হবে সেগুলো কিন্তু ওখানে কভার করা হবে না। সেই কারণে বারবার বলছি, এই চ্যানেলে যে 3টে এক্সামের জন্য ক্লাস চলছে, তোমরা শুধুমাত্র পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ বলে পুলিশ লেখা বলে যে ক্লাসগুলো করানো হচ্ছে সেইগুলোই করবে এমনটা নয়। প্রত্যেকটা ক্লাস করবে, কারণ প্রত্যেকটা ক্লাসই কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ জিকে জিএস যে সমস্ত এক্সামের জন্য টপিক আছে প্রত্যেকটা এক্সামের জন্য প্রত্যেকটা ক্লাসই কিন্তু ইম্পর্টেন্ট। তাই বারবার বলছি, বাকি যে দুটো ক্লাস চলছে সেগুলো কিন্তু ফলো করবে। নেক্সট এবং লাস্ট লেখো বক্সা অভয়ারণ্য। এটাও কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। কোথায় অবস্থিত? আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে অবস্থিত। নেক্সট কোশ্চেন চলে আসো, আড়াই দিন কা ঝোপড়া কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই আড়াই দিন কা ঝোপড়া কেন নাম হয়েছে? কারণ আড়াই দিনের মধ্যেই কিন্তু এটা নির্মাণ কার্য হয়েছে। কোথায় হয়েছে? এটা রাজস্থানেই হয়েছে, রাজস্থানের আজমের। আজমের রাজস্থান, রাজস্থান আজমের রাজস্থানে এই আড়াই দিন কা ঝোপড়া কে প্রতিষ্ঠা করেছে? আড়াই দিন কা ঝোপড়ার প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠা করেছেন কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক, কুতুবউদ্দিন আইবক আড়াই দিন কা ঝোপড়া প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা, বাকি যে অপশনগুলো আছে এগুলো যদি আমরা রিলেট করি, তো এলাহাবাদ, এলাহাবাদে কি দেখতে পাবে? এলাহাবাদে দেখতে পাবে আনন্দ ভবন। আনন্দ ভবন, আনন্দ ভবন কে প্রতিষ্ঠা করেছিলেন? মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু, মতিলাল নেহেরু। আনন্দ ভবন কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়বে? উত্তরপ্রদেশ, ইউপির মধ্যে। এলাহাবাদ, এলাহাবাদের বর্তমান নাম হয়েছে কিন্তু প্রয়াগরাজ। সিকান্দ্রাবাদ থেকে দেখো, সিকান্দ্রাবাদে কি? সিকান্দ্রা উত্তরপ্রদেশের আগ্রার মধ্যে পড়ে। আগ্রা ইউপির মধ্যে পড়ে সিকান্দ্রা। তো সিকান্দ্রাতে কি আছে? আছে আকবরের সমাধি। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে যে আকবরের সমাধি কোথায় রাখা হয়েছে। তো আকবরের সমাধি কিন্তু আগ্রাতে, উত্তরপ্রদেশের আগ্রাতে। তো সেটা কোথায়? এক্সাক্ট লোকেশন হলো সিকান্দারাতে। তো আকবরের সমাধি অবস্থিত কোথায়? সিকান্দারাতে। কে তৈরি করেছেন? প্রতিষ্ঠাতাকে। আকবরের সমাধি প্রতিষ্ঠাতা হলেন জাহাঙ্গীর। আর হায়দ্রাবাদে অবস্থিত চার মিনার। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে চার মিনার কোথায় অবস্থিত। তো চার মিনার অবস্থিত হায়দ্রাবাদে। কে প্রতিষ্ঠা করেন চার মিনার? প্রতিষ্ঠাতা, তো প্রতিষ্ঠাতা হলেন মোহাম্মদ কুলি কুতুব শাহ। মোহাম্মদ কুলি কুতুব শাহ। মোহাম্মদ কুলি কুতুব শাহ কোথায়? হায়দ্রাবাদে চার মিনার প্রতিষ্ঠা করেছেন। নেক্সট কোশ্চেনে চলে আসো, রেড ক্রস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো রেড ক্রস এর সদর দপ্তর অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ডে। জেনেভা কোথায়? সুইজারল্যান্ডে রেড ক্রসের সদর দপ্তর অবস্থিত। যদি কোশ্চেন দেয় যে রেড ক্রসের ইস্টাবলিশ কবে হয়েছিল, সালটা মনে রাখবে 1863 সালে রেড ক্রসের ইস্টাবলিশ হয়। হেডকোয়ার্টার কোথায়? জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। কোশ্চেন দেবে যে রেড ক্রস দিবস পালন করা হয় কোন দিনটাতে? রেড ক্রস ডে। তো রেড ক্রস ডে পালন করা হয় 8 মেতে। রেড ক্রস ডে হিসেবে কিন্তু পালন করা হয়ে থাকে। বাকি অপশনগুলোর সাথে যদি হেডকোয়ার্টার রিলেট করাই ইম্পর্টেন্ট। তো বার্নও কিন্তু সুইজারল্যান্ডে অবস্থিত। বার্ন কোথায়? সুইজারল্যান্ডে।
বার্নও কিন্তু সুইজারল্যান্ডে অবস্থিত। তো বার্নে কিসের হেডকোয়ার্টার অবস্থিত? ইউপিইউ, ইউপিইউ এর হেডকোয়ার্টার। তো ইউপিইউ এর ফুল ফর্ম ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? বার্ন সুইজারল্যান্ডে অবস্থিত। নাইরোবি কোথায় অবস্থিত? নাইরোবি কেনিয়া, কেনিয়া। নাইরোবিতে কিসের হেডকোয়ার্টার অবস্থিত? নাইরোবিতে বহুবার পড়িয়েছি ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউএনইপি এর হেডকোয়ার্টার অবস্থিত। আর প্যারিসেও, এটাও কিন্তু বহুবার পড়িয়েছি, প্যারিস ফ্রান্স, যেখানে 2024 সামার অলিম্পিক্স অনুষ্ঠিত হচ্ছে। তো প্যারিসে অবস্থিত ইউনেস্কো এর হেডকোয়ার্টার। ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? কোশ্চেনটা তোমাদের কিন্তু ফুড এসআইয়ের যে এক্সাম হয়েছিল রিসেন্টলি, মানে 2024 প্রথম দিকে, তো সেই এক্সামে কিন্তু কোশ্চেনটা দিয়েছিল যে ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়? প্যারিস ফ্রান্সে কিন্তু ইউনেস্কোর হেডকোয়ার্টার অবস্থিত। নেক্সট কোশ্চেন, দ্য নেমশেক গ্রন্থটির লেখক কে? দ্য নেমশেক, তো দ্য নেমশেক বইটা লিখেছেন ঝুম্পা লাহিড়ী। ঝুম্পা লাহিড়ীর লেখা বই হলো দ্য নেমশেক। এছাড়া ঝুম্পা লাহিড়ীর লেখা আরো দুটো বই এখান থেকে তোমরা রিলেট করো। ইন্টারপ্রিটেটার, ইন্টারপ্রিটেটার অফ মেলাডাইস, ইন্টারপ্রিটেটার অফ মেলাডাইস কার লেখা? ঝুম্পা লাহিড়ীর লেখা। দ্য ল্যান্ড, লো ল্যান্ড, দ্য লো ল্যান্ড কার লেখা? ঝুম্পা লাহিড়ী। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হলো হোয়ার অ্যাবাউটস, হোয়ার অ্যাবাউটস কার লেখা? হোয়ার অ্যাবাউটস, হোয়ার অ্যাবাউটস লেখা ঝুম্পা লাহিড়ীর লেখা বই। ভিএস নাইপাল, ভিএস নাইপাল ইনি কিন্তু ম্যান বুকার অ্যাওয়ার্ড পেয়েছেন, ম্যান বুকার প্রাইজ। তো কোন বইয়ের জন্য তিনি ম্যান বুকার প্রাইজ পেয়েছেন সেই বইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। বইয়ের নাম হলো ইন এ ফ্রি স্টেট, ইন এ ফ্রি স্টেট, ইন এ ফ্রি স্টেট। এই বইয়ের জন্য ভিএস নাইপাল ম্যান বুকার প্রাইজ পেয়েছেন। এছাড়া ভিএস নাইপালের লেখা আদার্স বই এখান থেকে তোমরা রিলেট করো। হাফ এ লাইফ, হাফ এ লাইফ। আরেকটা রিলেট করো অ্যামাং দ্য বিলিভার্স, অ্যামাং দ্য বিলিভার্স। নেক্সট অরুন্ধতী রায় থেকেও রিলেট করো। অরুন্ধতী রায়ও, ইনিও কিন্তু ম্যান বুকার প্রাইজ পেয়েছেন। কোন বইয়ের জন্য? সেই বইটা কিন্তু বহুবার এক্সামে দিয়েছে, দ্য গড অফ স্মল থিংস, এবং বহুবার পড়ানো হয়েছে এর আগে যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলোর মধ্যে। পিএসসির ক্লাসেও কিন্তু বহুবার পড়িয়েছি। এছাড়া এসএসসির ক্লাসে তো ডেডিকেটেড ক্লাস চলছে, সেখানে টপিক ওয়াইজ ক্লাস চলছে, সেখানেও কিন্তু পড়ানো হয়েছে। তো ম্যান বুকার প্রাইজ পেয়েছে কোন বইয়ের জন্য? দ্য গড অফ স্মল থিংস এর জন্য। এছাড়া অরুন্ধতী রায়ের লেখা আর দুটো বই এখান থেকে রিলেট করো। একটা রিলেট করো আজাদি, এটা রিলেট করো দ্য এন্ড অফ ইমাজিনেশন, দ্য এন্ড অফ The End of Imagination, The Ministry of Utmost Happiness, The Ministry of Utmost Happiness, Utmost Happiness। রাস্কিন বন্ডের লেখা বই এখান থেকে নোট করো, দ্য ব্লু আমব্রেলা, দ্য ব্লু আমব্রেলা। আরেকটা লেখো যেটা এক্সামে কোশ্চেন দিয়েছিল, দ্য রুম অন দ্য রুফ, দ্য রুম অন দি রুফ। নেক্সট কোশ্চেনে চলে আসো, কোন দিনটি জল দিবস হিসাবে পালন করা হয়? তো জল দিবস, ওয়াটার ডে পালন করা হয়
22শে মার্চ এসএসসির যে ক্লাসটা চলছে সেখানে কিন্তু অলরেডি পড়ানো হয়েছে। সম্ভবত এসএসসি 3 নম্বর ক্লাসটা ফলো করে দেখবে, এই চ্যানেলেই কিন্তু প্লে লিস্ট প্রোভাইড করা আছে, বা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, সেখানেই পেয়ে যাবে তোমরা 3টে যে এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস চলছে তাদের প্লে লিস্ট। অর্থাৎ পুলিশের এক্সামের প্লে লিস্ট পেয়ে যাবে, দেখবে ওখানে লেখাই আছে পুলিশের এক্সামের প্লে লিস্ট, লেখা আছে এসএসসির এক্সামের প্লে লিস্ট, লেখা আছে দেখবে পিএসসি এক্সামের জন্য প্লে লিস্ট। তো সেখান থেকে ক্লাসগুলো কিন্তু অবশ্যই বারবার বলছি অবশ্যই যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু ফলো করে নেবে, এবং সেগুলো ফলো করার পাশাপাশি মানে পড়বে বাড়িতে, এবং রিভিশনও করতে হবে। মানে প্রিভিয়াস যে ক্লাসগুলো করে আসছো, যারা রেগুলার বেসিসে ক্লাস দেখছো, তাদেরকে বারবার বলছি প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু রিভিশন করবে, দরকার পড়লে ভিডিও আরবার একবার রিমাইন্ড করে দেখবে। এবং আবারও বলছি, কেউ কিন্তু ক্লাসটা ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট থাকছে। 8 মার্চে কি পালন করা হয়? 8 মার্চটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ বহুবার এক্সামে দিয়েছে। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। এবং 2024-এর এর থিম কি ছিল সেটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 2024-এর থিম ছিল ইনভেস্ট ইন ওম্যান, অ্যাক্সিলারেট প্রোগ্রেস, ইনভেস্ট ইন ওম্যান অ্যাক্সিলারেট প্রোগ্রেস হলো 2024-এর ইন্টারন্যাশনাল ওমেন্স ডে এর থিম। 5th জুনে কি পালন করা হয়? 5th জুনে পালন করা হয় ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করা হয় 5th জুন। এবং ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এরও কিন্তু থিম কি ছিল, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 2024-এর থিম ছিল, শুধুমাত্র হ্যাশট্যাগটাই হয়তো কোশ্চেন দিতে পারে, কিন্তু পুরোটাই মনে রাখবে, আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার, এটাও দিতে পারে, আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার। বা তোমাদের দিতে পারে উই আর, হ্যাশট্যাগ ছিল, হ্যাশট্যাগটা মনে রাখবে, জি কিন্তু বড় হাতের, জেনারেশন, এবং রিস্টোরেশনের আরটা বড় হাতের, এবং এর মধ্যে কোনো স্পেস থাকবে না, হ্যাশট্যাগ জেনারেশন রিস্টোরেশন, হলো 2024-এর 5ই জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এর থিম। আচ্ছা, 22-এর যে তারিখটা, 22 তারিখ থেকে 4টে দিন তোমাদের মনে রাখতে হবে, এবং 4টেই কিন্তু ইম্পর্টেন্ট, সেটা এখানে নেক্সট পেজে নোট ডাউন করে নাও। লেখো 22 তারিখ বলে এখানে একটা বক্স করো। ফার্স্ট লেখো 22শে জানুয়ারি। কি হয়েছিল 22শে জানুয়ারিতে? 22শে জানুয়ারিতে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়। নেক্সট লেখো 22শে মার্চ, যেটা কোশ্চেনে ছিল, ওয়ার্ল্ড ওয়াটার ডে, বিশ্ব জল দিবস, ওয়ার্ল্ড ওয়াটার ডে। নেক্সট লেখো মার্চের পর হলো এপ্রিল। 22শে এপ্রিলে কি পালন করা হয়? 22শে এপ্রিলে পালন করা হয় ওয়ার্ল্ড আর্থ ডে, বিশ্ব পৃথিবী দিবস, বা বাংলাতে কি বলবে? বসুন্ধরা দিবস, বিশ্ব বসুন্ধরা দিবস, বাংলাতে বলবে বিশ্ব বসুন্ধরা দিবস। কবে পালন করা হয়? 22শে এপ্রিলে পালন করা হয়। এপ্রিলের পরের মাস কি? মে। 22শে মে পালন করা হয় ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে,
ডাইভার্সিটি ডে, বিশ্ব জীব বৈচিত্র্য দিবস পালন করা হয়। এই লাস্ট তিনটে মানে 22শে মার্চ, 22শে এপ্রিল, 22শে মে, এগুলো কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। 22 তারিখ থেকে 4টে ডেট, জানুয়ারিতে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, 22শে মার্চে ওয়ার্ল্ড ওয়াটার ডে, এপ্রিলে ওয়ার্ল্ড আর্থ ডে, 22 মেতে ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন পুরস্কারটি ভারতীয় সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার? তো ভারতের সাহিত্য জগতের সর্বোচ্চ পুরস্কার হলো জ্ঞানপীঠ পুরস্কার। এসএসসির যে ক্লাসটা চলছে সেখানে কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে। অ্যাওয়ার্ড সেকশনে 3টে ক্লাস স্পেসিফিকভাবে অ্যাওয়ার্ডসের ক্লাস করা হয়েছে এবং সেখানে ডিটেলসে পড়ানো হয়েছে। তো এখান থেকে আরও একবার রিভাইজ করে দিচ্ছি জিনিসটা যা যা সেখানে পড়িয়েছি। জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সাহিত্য জগতে কিন্তু সর্বোচ্চ সম্মান। জ্ঞানপীঠ যে পুরস্কার দেওয়া হবে এটা গঠন করা হয় কবে? 1961-তে গঠন করা হয়, কিন্তু প্রথম প্রদান করা হয় ঠিক 4 বছর পর 1965-তে। ফার্স্ট কে পেয়েছিল এটাও কিন্তু বহুবার এক্সামে দিয়েছে, জি শঙ্করা কুরুপ। ইনি কোন ল্যাঙ্গুয়েজের তার যে সাহিত্য সেটা লিখেছিলেন? তো ইনি কোন লেখক, কবি, মানে কোন ল্যাঙ্গুয়েজের লেখক ইনি? মালায়ালাম। এটা কিন্তু অবশ্যই এখান থেকে মনে রাখবে। তো প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছে? জি শঙ্করা কুরুপ। আচ্ছা, এখান থেকে কোশ্চেন দিতে পারে যে প্রথম, তো এখান থেকে জেনে নিলে জি শঙ্করা কুরুপ, তো দিতে পারে যে প্রথম বাঙালি হিসেবে, এবং জি শঙ্করা কুরুপ কোন ভাষার ল্যাঙ্গুয়েজের তিনি কবি ছিলেন? মালায়ালাম। তো এখানে দিতে পারে প্রথম বাঙালি হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক, জ্ঞানপীঠ প্রাপক কে পেয়েছেন প্রথম বাঙালি হিসাবে? তো প্রথম বাঙালি হিসাবে পেয়েছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কে পেয়েছে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম বাঙালি হিসাবে তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। কোশ্চেন দেবে যে প্রথম মহিলা হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন? আশাপূর্ণা দেবী প্রথম মহিলা হিসাবে তিনি কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো 2024-এ কে পেয়েছে? 2024 লেখো, 2024 জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছে? দুজন পেয়েছে। একজন হলেন রামভাদ্রাচারিয়া কোন ল্যাঙ্গুয়েজের জন্য? সংস্কৃত ল্যাঙ্গুয়েজের জন্য। আর একজনের নাম লিখে রাখো, গুলজার পেয়েছে কোন ল্যাঙ্গুয়েজের জন্য? গুলজার পেয়েছে উর্দু। তো রামভদ্রাচারিয়া সংস্কৃত ল্যাঙ্গুয়েজের জন্য এবং গুলজার উর্দু ল্যাঙ্গুয়েজের জন্য দুজন 2024-এ এরা কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এখান থেকে আরো দুটো সম্মান এখান থেকে রিলেট করাবো, সেটাও কিন্তু সাহিত্য জগতের সম্মান। একটা হলো ব্যাস সম্মান আর একটা হলো সরস্বতী সম্মান। তো এখান থেকে নেক্সট পেজে লেখো ব্যাস সম্মান, আর লেখো এখানে নিচে সরস্বতী সম্মান। ব্যাস সম্মান এবং সরস্বতী সম্মান, এই দুটো সম্মানই কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা প্রোভাইড করা হয়ে থাকে। কে বিড়লা ফাউন্ডেশন, কোশ্চেন দিয়েছে এক্সামে, মনে রাখবে। কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা প্রোভাইড করা হয়ে থাকে। কবে থেকে দেওয়া শুরু হয়েছে? এই দুটো সম্মানই কিন্তু দেওয়া শুরু হয়েছে 1991 সাল থেকে। এই দুটো সম্মানই কিন্তু দেওয়া শুরু হয়েছে।
কোশ্চেন দেবে যে বিয়ার সম্মানে কত টাকা প্রাইজ মানি দেওয়া হয়। এগুলো কিন্তু সব অলরেডি তোমাদের এসএসসির যে ক্লাস সেখানে ডিটেলসে পড়ানো হয়ে গেছে, এখানে জাস্ট আরো একবার রিভিশন করিয়ে দিচ্ছি। আর সরস্বতী সম্মানে কত টাকা প্রাইজ মানি প্রোভাইড করা হয়ে থাকে, 15 লাখ রুপিস কিন্তু প্রাইজ মানি, আর বিয়ার সম্মানে 4 লাখ রুপিস প্রাইজ মানি প্রোভাইড করা হয়ে থাকে। আচ্ছা, কোশ্চেন দেবে যে বিয়ার সম্মান প্রথম কে পেয়েছিলেন, ফার্স্ট কে পেয়েছিলেন। তো বিয়ার সম্মান ফার্স্ট পেয়েছিলেন রাম বিলাস শর্মা। রাম বিলাস শর্মা। আর সরস্বতী সম্মান প্রথম কে পেয়েছিলেন, সরস্বতী সম্মান, তো সরস্বতী সম্মান প্রথম পেয়েছিলেন অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রায় বচ্চন। হরিবংশ রায় বচ্চন। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো 2000 মানে লাস্ট 2023-এ প্রোভাইড করা হয়েছে। কে পেয়েছে বিয়ার সম্মান, তো 2023-এ বিয়ার সম্মান পেয়েছে পুষ্পা ভারতী। কোন বইয়ের জন্য তিনি সম্মান পেয়েছেন, কোন লেখার জন্য, তো ইনি পেয়েছেন, পুষ্পা ভারতী পেয়েছেন ইয়াদে ইয়াদে और ইয়াদে। और ইয়াদে এই বইয়ের জন্য পেয়েছে কে, পুষ্পা ভারতী। আর হরিবংশ রায় বচ্চন পেয়েছে 2023 সালে, 2023 সালে সরস্বতী সম্মান কে পেয়েছে, 2023-এ সরস্বতী সম্মান পেয়েছে প্রভা বর্মা। কোন গ্রন্থের জন্য তিনি পেয়েছে, মানে কোন কি লেখার জন্য, রৌদ্র স্বাতিকম বইয়ের জন্য প্রভা বর্মা 2023-এ সরস্বতী সম্মান পেয়েছে। তো এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু কোশ্চেন দিতে পারে, এবং এগুলো অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করবে। আবারও বলছি, ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে। নেক্সট কোশ্চেন, অর্ডার অফ রাইজিং সান কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান। তো অর্ডার অফ রাইজিং সান এটা হলো জাপানের সর্বোচ্চ অসামরিক সম্মান। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, এটা জাপানের তৃতীয় সর্বোচ্চ কিন্তু নাগরিক সম্মান, এই অর্ডার অফ রাইজিং সান। বাকি যে এখানে দেশগুলোর নাম লেখা আছে এদের সর্বোচ্চ অসামরিক সম্মান, সেগুলো এখান থেকে একটুখানি নোট ডাউন করিয়ে দিই। অর্ডার অফ মেরিট যদি বলে, অর্ডার অফ মেরিট, তো এটা হলো জার্মানির সর্বোচ্চ অসামরিক সম্মান। জর্জ ক্রস হলো ইংল্যান্ডের, জর্জ ক্রস হলো ইংল্যান্ডের সর্বোচ্চ অসামরিক সম্মান। আর ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান হলো লেজিয়ন অফ অনার। লেজিয়ন অফ অনার হলো ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের রিলেট করাবো। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, পিএম মোদীকে কিন্তু বিভিন্ন দেশের সম্মান দিয়ে প্রোভাইড করা হয়েছে। তো রিসেন্টলি যেগুলো দেওয়া হয়েছে সেগুলোই আমি এখান থেকে ডিসকাস করব, সেগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তো ফার্স্ট লেখো অর্ডার অফ দ্য ড্রাগন কিং। অর্ডার অফ দ্য ড্রাগন কিং এই সম্মানে সম্মানিত করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এবং এটা কোন দেশের সম্মান, ভুটানের কিন্তু সর্বোচ্চ সম্মান। এছাড়া রিসেন্টলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্ডার অফ সেন্ট কে এসটি লিখলাম, সেন্ট
সেন্ট অ্যান্ড্রিউ এই সম্মানে সম্মানিত করা হয়েছে কোন দেশের সরকার দ্বারা? রাশিয়া। রাশিয়া সর্বোচ্চ সম্মান দ্বারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রিসেন্টলি 2024 কিন্তু সম্মানিত করা হয়েছে। এছাড়া আরো বিভিন্ন দেশের সম্মান তিনি পেয়েছেন, তো সেগুলো এখানে ডিসকাস করলাম না কারণ প্রচুর দেশের পেয়েছেন। রিসেন্টলি যেগুলো পেয়েছেন সেগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেনে চলে আসো। রোলাগারো যে শব্দটা, এই শব্দটা কোন খেলার সাথে সম্পর্কিত? রোলাগারো শব্দটা, তো রোলাগারো শব্দটা টেনিস খেলার সাথে সম্পর্কিত। অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট শব্দ আমি রিলেট করাবো খেলার সাথে। তো ফার্স্ট লেখো ক্রিকেট, কারণ এক্সামে কিন্তু কোশ্চেন আসছে এখন এখান থেকে। ক্রিকেট, ক্রিকেটের থেকে সব থেকে বহুবার যেটা কোশ্চেন দিয়েছে সেটা হলো চায়নাম্যান। চায়নাম্যান এই শব্দটা কোন খেলার সাথে সম্পর্কিত? ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। এছাড়া LBW সবকিছু কিন্তু আমি লেখাবো না, কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সেগুলো জানে, কারণ ক্রিকেট কিন্তু একটা হাইলাইটেড খেলা। সবাই এর যেমন ক্যাচ আছে, ওভার থ্রো আছে, রান আউট আছে, এগুলো কিন্তু আমি বলবো না, এগুলো কিন্তু তোমাদের জানা থাকতে হবে। তো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোই বলছি। চায়নাম্যান, LBW এক্সামে দিয়েছিল হুক। হুক এগুলো হলো কি ক্রিকেটের শব্দ, ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। হুকটা তোমরা রিসেন্টলি রিলেট করতে পারবে ফেসবুক বা তোমাদের ইউটিউবে যে শর্টস ভিডিও, কিছু শর্টস ভিডিও আছে, সেখানে দেখবে যখন সচিন টেন্ডুলকারের একটা, সরি, বীরেন্দ্র সেবকের একটা বক্তব্য আছে সেই শর্টস ভিডিওতে। যখন তাদের টাইম পিরিয়ড ছিল খেলা, সেই টাইমে পাকিস্তানের শোয়েব আক্তার বল করছিল, বীরেন্দ্র সেবক ছিল অপোনেন্টে, মানে বীরেন্দ্র সেবকের এগেনস্টেই বল করছিল শোয়েব আক্তার, এবং অপোনেন্টে ছিল কে? অপোনেন্টে ছিল সচিন টেন্ডুলকার দাঁড়িয়ে ছিল। তো বীরেন্দ্র সেবককে বারবার শোয়েব আক্তার বল করছে আর বলছে হুক মারকে দেখা। তো এটা কিন্তু আমি সেই রিলস থেকেই, মানে রিলস বা ভিডিওতে দেখেই বলছি, এটা সত্যতা কথাটা জানি না। তো সেবক লাস্টে ওই শোয়েব আক্তারকে বলেছিল যে অপোনেন্টে যে প্লেয়ার দাঁড়িয়ে আছে সে তোর মানে খেলার বাপ, তারে বল সে হুক মেরে দেখাবে, এবং সে মেরেও দেখিয়েছিল, অর্থাৎ সচিন টেন্ডুলকার মেরে দেখিয়েছিল। তো সেখান থেকেই মনে রাখতে পারো যে হুক শব্দটা ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। নেক্সট লেখো ফুটবল। নেক্সট লেখো ফুটবল। ফুটবল খেলার সাথে সম্পর্কিত হলো রেড কার্ড। রেড কার্ড, ইয়েলো কার্ড, এগুলো একদমই ইজি। পেনাল্টি কিক, পেনাল্টি, পেনাল্টি কিক, পেনাল্টি কিক হলো ফুটবল খেলার সাথে সম্পর্কিত। আরেকটা লেখো গোল্ডেন, গোল্ডেন গোল, গোল্ডেন গোল ফুটবল খেলার সাথে সম্পর্কিত। নেক্সট লেখো বক্সিং। বক্সিং, এই সমস্ত খেলার সাথে কিন্তু আরো অনেক শব্দ ইম্পর্টেন্ট আছে, সেগুলো কিন্তু লেখাচ্ছি না। মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো এক্সামে দিয়েছে সেগুলো লেখাচ্ছি। যেটা বহুবার এক্সামে দিয়েছে জ্যাব। জ্যাব শব্দটা কোন খেলার সাথে সম্পর্কিত? বক্সিং খেলার সাথে সম্পর্কিত। আরেকটা লিখে নাও র্যাবিট পাঞ্চ। র্যাবিট পাঞ্চ বক্সিং খেলার সাথে সম্পর্কিত। নেক্সট লেখো গল্ফ। গল্ফ, গল্ফের সাথে সম্পর্কিত শব্দটা লেখো ডার্মি। ডার্মি গল্ফের সাথে সম্পর্কিত, একটাই লেখালাম। নেক্সট লেখো টেনিস। টেনিস, টেনিস থেকে একটা তো কোশ্চেনই ছিল রোলা গারো, সেটা লিখে নেবে। আর এখান থেকে লেখো সার্ভিস। সার্ভিস লেখো গ্র্যান্ড স্লাম। গ্র্যান্ড স্লামটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। গ্র্যান্ড স্লাম কোন খেলার সাথে সম্পর্কিত? তো গ্র্যান্ড স্লাম টেনিস খেলার সাথে সম্পর্কিত। আর একটা লেখো এখান থেকে স্ম্যাশ। স্ম্যাশ টেনিস খেলার সাথে কিন্তু সম্পর্কিত। নেক্সট লেখো টেবিল টেনিস। টেবিল, টেবিল টেনিস, টেবিল টেনিস খেলার সাথে সম্পর্কিত লিখে রাখো পুশ। পুশ লিখে রাখো পেন হোল্ড গ্রিপ। পেন হোল্ড, পেন হোল্ড গ্রিপ। নেক্সট লেখো এখান থেকে দাবা, চেস। চেস, চেসের সাথে লেখো গ্যাম্বিট, বহুবার কোশ্চেনে দিয়েছে।
গ্যাম্বিট দিয়েছে বিশপ, বিশপটাও বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। আরেকটা লেখো চেকমেট, এটাও কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। তো চেসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, চেসের মাথায় এখানে ডবল স্টার করে রাখো। প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, যে তিনটে লেখালাম প্রত্যেকটাই এক্সামে দিয়েছে। গ্যাম্বিট দিয়েছে, বিশপও দিয়েছে, চেকমেটও দিয়েছে। কোন খেলার সাথে সম্পর্কিত? চেস খেলার সাথে সম্পর্কিত। নেক্সট লেখো শুটিং, শুটিং শুটিং এর সাথে সম্পর্কিত হলো বুলস আই, বুলস আই। বুলস আই আরেকটা খেলার সাথে সম্পর্কিত, সেটা হলো তীরন্দাজি। তো তীরন্দাজি আর্চেরি যদি দেয় তো সেটাও অ্যান্সার হবে বুলস আই। নেক্সট লেখো বিলিয়ার্ডস, বিলিয়ার্ডস বিলিয়ার্ডস খেলার সাথে সম্পর্কিত হলো, লেখো স্পাইডার, স্পাইডার। নেক্সট লেখো হকি, হকি হকি খেলার সাথে সম্পর্কিত যে শব্দগুলো আছে তার মধ্যে লিখতে পারো। ফার্স্ট লেখো স্টিক, স্টিক লেখো বুলি, লেখো বুলি। লেখো পেনাল্টি স্ট্রোক, পেনাল্টি, পেনাল্টি স্ট্রোক। ফুটবলের সময় কি পড়িয়েছিলাম? পেনাল্টি কিক বলেছিলাম। আর পেনাল্টি স্ট্রোক বললে হবে কি? হবে সেটা কিন্তু হকি। খেয়াল রাখবে, স্ট্রোক বলছে না, সেটা কিক বলছে। কিক বললে হবে ফুটবল, স্ট্রোক বললে হবে হকি। নেক্সট লেখো সাঁতার, সাঁতারের এই কোশ্চেনটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। বাটারফ্লাই, বাটারফ্লাই, বাটারফ্লাই শব্দটা কোন খেলার সাথে সম্পর্কিত? তো বাটারফ্লাই শব্দটা সম্পর্কিত সাঁতারের সাথে, সাঁতারে। এছাড়া ব্যাকস্ট্রোক আছে, বোট ড্রাইভিং আছে, ক্রল আছে, এগুলো সবকিছু কিন্তু সাঁতারের সাথে সম্পর্কিত। নেক্সট লেখো ভলিবল, ভলিবল ভলিবলের সাথে সম্পর্কিত লেখো হোল্ডিং, হোল্ডিং। নেক্সট লেখো লাভ, আর আরেকটা লেখো সার্ভিস, সার্ভিস, সার্ভিস। এছাড়া ভলিবলের সাথে ডাবলিং আছে, ব্লকিং আছে, পয়েন্ট আছে, ভলি আছে, এগুলো প্রত্যেকটাই ভলিবলের সাথে কিন্তু সম্পর্কিত। নেক্সট লেখো ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত হলো, লেখো ডিউস, লেখো এখানে অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ। লেখো নেট। এছাড়া আছে ডবল ফল্ট, আছে স্লাইস, ইত্যাদি হলো ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত। লেখো এখানে বাস্কেটবল, বাস্কেটবল বাস্কেটবল খেলার সাথে সম্পর্কিত হলো জাম্প, জাম্প বল, পিভট, জাম্প বল, পিভট ইত্যাদি কিন্তু বাস্কেটবল খেলার সাথে সম্পর্কিত। নেক্সট এখান থেকে লেখো কবাডি, কবাডি। তো কবাডির সাথে সম্পর্কিত লেখো রেইডার, রেইডার। আরেকটা লেখো অ্যান্টি রেইডার, রেইডার অ্যান্ড অ্যান্টি রেইডার, অ্যান্টি রেইডার, রেইডার অ্যান্ড অ্যান্টি রেইডার। আর লাস্ট লেখো ভার উত্তোলন, ভার, ভার উত্তোলন। ভার উত্তোলনের সাথে রিলেটেড লেখো মিলিটারি প্রেস, লেখো স্ন্যাচ অ্যান্ড লেখো বেঞ্চ প্রেস, বেঞ্চ প্রেস।
তো যেগুলো লেখালাম এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রায় 15 থেকে 16টা কিন্তু এখানে খেলা এবং তার সাথে সম্পর্কিত শব্দ লিখিয়েছি। এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই খাতায় তোমরা নোট ডাউন করবে এবং রিভিশন করবে। নেক্সট কোশ্চেন, আইস হকি খেলার জন্য প্রত্যেকটা টিমে কতজন সদস্য থাকে? আইস হকি খেলার জন্য তো থাকে 6জন সদস্য। আচ্ছা, এখান থেকেও কিছু ফ্যাক্ট রিলেট করে নাও। ফার্স্ট লেখো 15 জন প্লেয়ার থাকে কোন খেলাতে? এটা কিন্তু অলরেডি এর আগে বহুবার পড়িয়েছি। রাগবি ফুটবলে থাকে 15 জন প্লেয়ার। লেখো 11 জন প্লেয়ার থাকে, এটা প্রত্যেকেরই জানা উচিত। 11 জন প্লেয়ার কোন কোন খেলাতে থাকে? ক্রিকেটে থাকে, ফুটবলে থাকে এবং হকিতে থাকে। কি 11 জন করে প্লেয়ার। নেক্সট লেখো 9 জন প্লেয়ার থাকে বেসবল অ্যান্ড খোখোতে থাকে 9 জন করে প্লেয়ার। 7 জন করে প্লেয়ার থাকে কবাডি অ্যান্ড ওয়াটার পোলোতে থাকে 7 জন করে প্লেয়ার। 6 জন করে প্লেয়ার থাকে ভলিবল এবং কোশ্চেন ছিল আইস হকিতে 6 জন করে প্লেয়ার থাকে। 5 জন প্লেয়ার থাকে বাস্কেটবল এবং 4 জন প্লেয়ার থাকে পোলো খেলাতে 4 জন প্লেয়ার থাকে। এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, যদি এখান থেকে কোশ্চেন আসে যে নাম্বার অফ প্লেয়ার্স থেকে, তো এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেনে চলে আসো, নিম্নলিখিত কোন খেলাটি নেপালের জাতীয় খেলা নামে পরিচিত? নেপালের জাতীয় খেলা কোনটি? নেপালের জাতীয় খেলা হলো ভলিবল হলো নেপালের জাতীয় খেলা। এক্ষুনি বললাম ভলিবলে কতজন প্লেয়ার থাকে? 6 জন করে প্লেয়ার থাকে। আচ্ছা, বাকি যেগুলো অপশনগুলো আছে এগুলো যদি এখান থেকে রিলেট করাই, তো আইস হকি কোন দেশের জাতীয় খেলা? তো আইস হকি হলো কানাডার জাতীয় খেলা। টেবিল টেনিস হলো চায়নার জাতীয় খেলা হলো টেবিল টেনিস। ভলিবল নেপালের জাতীয় খেলার পাশাপাশি ভলিবল কিন্তু শ্রীলঙ্কারও কিন্তু এটা জাতীয় খেলা। শ্রীলঙ্কারও ন্যাশনাল গেমস হলো ভলিবল। আর যদি কোশ্চেন দেয় যে ইন্ডিয়ার ন্যাশনাল স্পোর্টস কোনটা, তো অ্যান্সার হবে হকি হলো ভারতের কিন্তু জাতীয় খেলা। নেক্সট কোশ্চেনে চলে আসো, নৌটাঙ্কি যে লোকনৃত্য এটা কোন রাজ্যে পরিলক্ষিত হয়? নৌটাঙ্কি নৃত্যটা, তো নৌটাঙ্কি নৃত্যটা পরিলক্ষিত হয় কোথায়? উত্তরপ্রদেশে দেখতে পাওয়া যায় নৌটাঙ্কি লোকনৃত্য। এবং এর আগের ক্লাস মানে লাস্ট যে ক্লাস দুটো হয়েছে তার মধ্যে কিন্তু আমি পড়িয়েছি ইম্পর্টেন্ট লোকনৃত্য, সেখানে কিন্তু অলরেডি ডিসকাস করা আছে, সেই কারণে আজকের ক্লাসে আর ডিসকাস করাচ্ছি না। তো সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে। তো আজকের ক্লাসে এই 20টা কোশ্চেন রাখা ছিল, আশা করি প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ক্লাস ভালো লাগলে বারবার বলছি ক্লাসটাকে অবশ্যই লাইক করবে। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখছো না, এটা ক্লাসের শুরুতেই বলা উচিত ছিল, নেক্সট ক্লাস থেকে বলবো, যারা দেখছে না বা দেখবে বলে মনে করছো না ক্লাস, তাদের দেখার দরকার নেই, কারণ যদি ক্লাস স্কিপ করে দেখো সেটা এমনিতেই কোনো কাজে লাগবে না। তো যাই হোক, ক্লাস এখানে স্টপ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।